গাজায় তুর্কি সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর এক হামলা দখলদার বাহিনীর। শর্ত মেনে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। চীন নিয়ে নতুন দুশ্চিন্তায় ভারত। অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করছে বেইজিং। নয়াদিল্লির জন্য হুমকি, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিরল খনিজের বিনিময়ে জাপানে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। $৫৫০ বিলিয়ন চুক্তি সই। সামরিক সহযোগিতা জোরদারে সমঝোতা। জাপানি পণ্যে ১৫% শুল্ক নির্ধারণ। আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সেনা শাসনের নিন্দা। জাতিসংঘ মহাসচিবের অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান। চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর। এবং ঘণ্টায় ২৮২ কিলোমিটার বেগে জামাইকার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৭ জনের প্রাণহানি। ভারতীয় উপকূলে আজই আঘাত হানবে ঘূর্ণিঝড় মন্থা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারের হামলায় খান ইউনিসে ২ জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে মারা গেছেন ৩ জন। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আর জিম্মিদের মরদেহ না পেলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল। যুদ্ধবিরতি কার্যকর হলেও চুক্তি উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। গাজা জুড়ে আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একের পর এক বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে তারা। পূর্ব গাজানগরী ও বুরেইজ শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা করিডোর হিসেবে ব্যবহার করতে উপত্যকার দক্ষিণাঞ্চলের মরক করিডোর এলাকায় একাধিক ভবন বোমা মেরে গুড়িয়ে দেওয়া হয়। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চলমান রেখেছে দখলদাররা। জেনিন শহরে হামলায় প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। শরণার্থী শিবির ও গ্রামগুলোতে আলাদা আলাদা অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসবের মধ্যেই ইসরায়েলি চাপের মুখে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এখনও ১২ জিম্মির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। এমনকি গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তরসূরি বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতীয় সীমান্তের কাছে নতুন করে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন। স্যাটেলাইট চিত্রে দেখা যায় অরুণাচল প্রদেশের পাশে তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে এই নতুন বাংকার। এই বাংকার নির্মাণকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। বেইজিংয়ে এমন পদক্ষেপ নয়াদিল্লির নিরাপত্তায় অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই এগিয়েছে ভারত ও চীনের। এমনকি দীর্ঘ ৫ বছর পর রোববার সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের মধ্যে। যদিও গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত উত্তেজনার রেশ এখনও কাটেনি বলাই যায়। এর মধ্যেই ভারতের জন্য নতুন ধরনের চীনা হুমকি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তে। প্রদেশটির তাওয়াং থেকে ১০৭ কিলোমিটার দূরে এবং ম্যাকমোহন লাইনের ঠিক ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত তিব্বতের লুনজে রয়েছে চীনা বিমান ঘাঁটি। আর সে ঘাঁটিতেই নতুন করে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে বেইজিং। ধরা পড়া স্যাটেলাইট চিত্রে দেখা মেলে শক্তপোক্ত কংক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস। এর ফলে সীমান্তের খুব কাছেই যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সুযোগ পাচ্ছে চীন। শি প্রশাসনের এমন পদক্ষেপকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিমান বাহিনীর সাবেক এক প্রধান বলেন, লুনজেতে ৩৬টি বাংকার নির্মাণের অর্থ হলো ভবিষ্যতে যদি সংঘাত হয় তাহলে চীন সেখান থেকেই তার ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান চালাতে পারবে। তিনি আরও জানান, ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হয়তো গোলাবারুদ ও জ্বালানি মজুত রাখা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর আরও বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এটিকে গুরুতর সংকেত হিসেবে দেখছেন। চীনের এই লুনজে ঘাঁটি এখন তিব্বতের টিংরি, বুরং ও ইয়ারকান পর্যন্ত বিস্তৃত বিমান ঘাঁটি নেটওয়ার্কের অংশ। এসব ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে। এ কারণে ভারতের অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখের ঘাঁটিগুলো এখন তাদের নজর ও নিশানার মধ্যে। চীনের CH-4 ড্রোন ১৬,০০০ ফুট উচ্চতা থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। ২০২৯ সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্কাই গার্ডিয়ান ড্রোন পাওয়া শুরু করবে বলে জানা গেছে। আর এতে চীনের সঙ্গে কিছুটা সমতা আসতে পারে বলেও মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। বিরল খনিজের বিনিময়ে জাপানের সঙ্গে $৫৫০ বিলিয়ন চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে খনিজ পাবে যুক্তরাষ্ট্র। এদিন জাপানি পণ্যে ১৫% শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। বৈঠকে সামরিক সক্ষমতা বাড়াতে দুদেশের মধ্যে সমঝোতা হয়। টোকিও সফর শেষে অ্যাপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় যাবেন ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো সামনাসামনি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এছাড়া রেয়ার আর্থ বা গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিরাপত্তা বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিও স্বাক্ষর করা হয়। এই চুক্তির লক্ষ্য হল খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বৈঠকে তাকাইচি যুক্তরাষ্ট্রে $৫৫০ বিলিয়ন বিনিয়োগের কথা জানান, যার মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, গ্যাস, সয়াবিন ও পিকআপ ট্রাক ক্রয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জাপানি পণ্যের উপর ১৫% শুল্ক আরোপের সমঝোতা হলেও তা এখনও কার্যকর হয়নি। দুই পক্ষই বাণিজ্যে ভারসাম্য আনার এবং বাজারকে আরও ন্যায্য ও উন্মুক্ত রাখার বিষয়ে একমত হন। জাপানের নতুন প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, তাকাইচির নেতৃত্বে দেশটি আরও শক্তিশালী হবে। তাকাইচি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি ট্রাম্পের অটল প্রতিশ্রুতি প্রশংসনীয়। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলেই গড়ে উঠবে জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গোল্ডেন এইজ। জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ আখ্যা দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। তাকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত গল্ফ পটার ও সোনার পাতায় মোড়ানো একটি বল উপহার করেন তাকাইচি। এদিন তাকাইচিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকার মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেন ট্রাম্প। সেনাদের উদ্দেশ্যে বলেন, যে কোনো যুদ্ধ নামলে যুক্তরাষ্ট্রই জিতবে। এ সময় তার প্রশাসনের শুল্ক নীতির সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জাপান সফর শুরু হয় সোমবার। পৌঁছে জাপানের সম্রাটের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তিনি। বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভাইস প্রেসিডেন্ট নন, বরং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের ইঙ্গিত দেন। এর আগেও বিভিন্ন সমাবেশে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে মন্তব্য করেন তিনি। এমনকি বিভিন্ন সমাবেশে সমর্থকদের ট্রাম্প ২০২৮ লেখা টুপি পরতেও দেখা যায়। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু সহযোগী এ বিষয়ে সম্ভাব্য আইনি বা রাজনৈতিক পথ খুঁজে দেখার কথা জানিয়েছেন। মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমারের সেনা শাসনের নিন্দাও জানান তিনি। বলেন, দেশটিতে বেসামরিক শাসনে ফেরার বিশ্বাসযোগ্য পথ খুঁজে বের করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যেই আসিয়ানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে উঠে আসে মিয়ানমার প্রসঙ্গ। নিজের বক্তব্যে জোটের সদস্য দেশগুলোকে মিয়ানমারের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মিয়ানমারের 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা রক্তক্ষয়ী সংঘাতের নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন এটি দেশটিতে একের পর এক বিপর্যয় ডেকে এনেছে, হুমকিতে ফেলেছে গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও। আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, কেউ বিশ্বাস করে না মিয়ানমারের সেনা শাসকরা যে নির্বাচনের আয়োজনের কথা বলছেন তা মুক্ত ও সুষ্ঠু হবে। আসিয়ানের গৃহীত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে গুতেরেস বলেন, সেনা শাসকরা এই পরিকল্পনা কার্যত উপেক্ষা করেছে। মিয়ানমারে বর্তমানে সংঘাতের মধ্যে নির্বাচনের আয়োজনের প্রচেষ্টা চলছে। মিয়ানমারের পরিকল্পিত এই নির্বাচন না অবাধ না সুষ্ঠু। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা এমন কোনো প্রক্রিয়ায় পর্যবেক্ষক পাঠাবো না যাকে আমরা নির্বাচন হিসেবে স্বীকৃতি দিই না। সম্মেলনে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে। মঙ্গলবার কুয়ালালামপুরের চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এ সময় চীনা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেন। বিশ্লেষকরা বলছেন, আসিয়ান সম্মেলনের একদিকে যেখানে মানবাধিকারের প্রশ্নে চাপ দিচ্ছে মিয়ানমারের সেনা শাসনের ওপর, অন্যদিকে বাণিজ্যের নতুন অক্ষ গড়ে তুলছে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া, যা যুক্তরাষ্ট্রের একক বাণিজ্য নীতির সঙ্গে সরাসরি পাল্লা দিচ্ছে। এদিন আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নৈশভোজের আয়োজন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার জন্মদিনও উদযাপন করা হয়। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়া নিয়ন্ত্রিত দুনেৎস্কে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত 2 নারী, ধ্বংস আবাসিক ভবন। বেলজিয়ামে হামলা হলে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ব্রাসেলসের। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘন্টায় 282 কিলোমিটার বেগে এটি দেশের স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে হাইতি, জামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হারিকেন মেলিসার তাণ্ডব চলছে ক্যারিবীয় উপকূল জুড়ে। ক্যাটাগরি 5 মাত্রার মেলিসার প্রভাবে দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এরই মধ্যে সেখানে কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার সকালে জ্যামাইকার স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঘন্টায় 282 কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলীয় লেসকেইস এলাকায় মেলিসার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। আগামী 4 দিনে জ্যামাইকার কিছু অঞ্চলে সর্বোচ্চ 100 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এমনকি 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে। মেলিসা প্রাণঘাতী উল্লেখ করে এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার। সরকারের নির্দেশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এরই মধ্যে দক্ষিণ উপদ্বীপে বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে নৌ চলাচলও। মেলিসার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী। এরই মধ্যে মেলিসার প্রভাবে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার কিউবা অতিক্রম করবে হারিকেনটি। দেশটিতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা ভারতীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্যানুসারে ঘন্টায় 17 কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগুচ্ছে মোন্থা। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ঝড়টি। এ সময় ওই অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে 110 কিলোমিটারের গণ্ডিও। অন্ধ্র ছাড়াও তামিলনাড়ু ও উড়িষ্যায় এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে লোকজনকে। ওই 3 রাজ্যে মঙ্গলবার বন্ধ থাকছে স্কুল, বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। মোন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গেও। রুশ নিয়ন্ত্রিত দুনেৎস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন নারী। পুড়ে গেছে পুরো একটি আবাসিক ভবন। এরই মধ্যে কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাতের আধারে বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের আবাসিক এলাকা। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের কিয়েভের রুশ হামলার পর জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের কেন্দ্রীয় অংশে ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি বহুতল ভবনের ওপর ড্রোনটি আঘাত হানলে মুহূর্তেই আগুন ধরে যায় কয়েকটি অ্যাপার্টমেন্টে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ প্রশাসন বলছে এটি ছিল ইউক্রেনীয় সেনাদের চালানো রাতের ড্রোন হামলা। তবে কিয়েভ কোনো মন্তব্য করেনি। দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন এই 4টি অঞ্চল 2022 সালে রাশিয়া দখল করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। এদিকে একই রাতে দোনেৎস্কের পাশের এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রুশ গণমাধ্যম, যেখানে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলগুলোই হয়ে উঠেছে যুদ্ধের সবচেয়ে সক্রিয় ফ্রন্টলাইন। এর মধ্যেই কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, কিয়েভ আলোচনার প্রস্তাবে সাড়া না দেয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ইউক্রেন। জেলেনস্কি বলেছেন, বর্তমান যুদ্ধ সংঘাত আগে থামাতে হবে, এরপরেই শুরু হতে পারে প্রকৃত আলোচনার পথ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারভাবে এগোচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। নাদিম মারজান, সময় সংবাদ। একটু দেশের খবর জানবো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যারা একটু বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে, এবং যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আবার রিভিউ করার প্রশ্ন আসছে। তো সুতরাং সেই ক্ষেত্রে এই আলোচনাটা উঠে আসছে। আমরা বলেছি এটা যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে, কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে। এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবেন সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত। কারণ নির্বাচন কমিশন বস্তুতপক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজগুলো নির্বাচন কমিশনের আওতার বাইরে কিছুই নাই। সুতরাং সেই বিষয়টা আরও বেশি প্রযোজ্য আজকে, যে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে, যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে। এটা একটা বিষয় আলোচনা হয়েছে। আর আলোচনা হয়েছে ইউকে, আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোটিং ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে। এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক গভীর অনেক দীর্ঘদিনের সম্পর্ক। এটাকে আমরা আগামী দিনে কীভাবে দেখতে চাই, আরও কার্যকর করতে চাই, দুদেশের সম্পর্ক আরও উন্নয়ন করতে চাই, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, এবং আমাদের যারা লোকজন কাজ করছে একটা বড় ডায়াসপোরা আছে আমাদের ইউকেতে, তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে। হ্যাঁ, ওনারা জানতে চাচ্ছেন স্বাভাবিকভাবে সবসময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবে কবে এটা ওনারা জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে। তবে এই বিষয়ে আলোচনা খুব বেশি কিছু নাই, কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত, এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার। দিনক্ষণ ওনার পক্ষ থেকে ওনার বলা হবে, বাট খুব এই সময়টা খুব বেশি দূরে নয়, অতটুকু বলা যাবে। আর ওনারও তো প্রস্তুতি আছে দেশে আসার জন্য, আর উনি ওনার সময় মতো যেটা সঠিক সিদ্ধান্ত উনি নেবেন সেটা। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে গুলশানে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
চীনের হুনান প্রদেশে আন্তর্জাতিক আতশবাজি উৎসব আলোর ঝলকানি দেখতে পর্যটকের ভিড়। দক্ষিণ কোরিয়ায় সাংস্কৃতিক ফেস্টিভ্যালে নজর কাড়লেন বাংলাদেশিরা। রাশিয়া ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালালে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। সোমবার এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। একই সঙ্গে ইউরোপে 600টি F-35 যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যে সংশয় দেখা দিয়েছে তা গুরুত্বহীন বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে সে বিষয়ে সতর্ক করেন ফ্র্যাঙ্কেন। রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা অনেক বাড়িয়েছে। তাদের যুদ্ধ অর্থনীতি এখন নেটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে তার 4 গুণ উৎপাদন করছে বলে উল্লেখ করেন থিও ফ্র্যাঙ্কেন। MC-21 যাত্রীবাহী বিমানের দ্বিতীয় সংস্করণের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে রাশিয়া। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রুস্ট্রেকের তত্ত্বাবধানে পুরোপুরি দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে বিমানটি। নতুন এই সংস্করণে ব্যবহৃত হয়েছে PD-14 টার্বোফ্যান ইঞ্জিন। স্থানীয় সময় মঙ্গলবার MC-21 যাত্রীবাহী বিমানের দ্বিতীয় সংস্করণ সামনে আনে রাশিয়া। এদিন সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় বিমানটি। রুশ শিল্প মন্ত্রণালয় জানায়, দেশীয় প্রযুক্তিতে বিমানটি তৈরি করেছে ইয়াকোভলেভ কোম্পানি। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোস্টেকের তত্ত্বাবধানে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের আওতাধীন ইরকুতস্ক কারখানায় এটি তৈরি হয়। নতুন এই সংস্করণে ব্যবহৃত হয়েছে রুশ নির্মিত বোর্ড সিস্টেম ও PD-14 টার্বোফ্যান ইঞ্জিন। রোস্টেক জানিয়েছে 2026 সালের শেষ নাগাদ প্রথম MC-21 সরবরাহ করা হবে এবং 2030 সালের মধ্যে বছরে 36টি বিমান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগের সংস্করণের বিমানের ওজন বেশি থাকায় জ্বালানি দক্ষতা নিয়ে এয়ারলাইন্সগুলো কিছুটা সতর্ক ছিল। তবে নতুন দেশীয় সংস্করণে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় এয়ারবাস ও বোয়িং বিমানের রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে রুশ বিমান কর্তৃপক্ষের জন্য, যে কারণে 175 আসন বিশিষ্ট এই MC-21 জেট এখন মস্কোর জন্য হয়ে উঠেছে স্বনির্ভর যাত্রী বিমান প্রকল্পের কেন্দ্রবিন্দু। তবে 2025 সালের আগস্ট পর্যন্ত রাশিয়া মাত্র একটি জেট সরবরাহ করতে পেরেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি সই করল তুরস্ক ও ব্রিটেন। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এতে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে যে যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। স্বাক্ষর শেষে এরদোয়ান বলেন, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন স্টারমার। নিজেদের বহরে থাকা F-16 পুরনো হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে 2023 সাল থেকে ইউরোফাইটার কেনার আলোচনা শুরু করে তুরস্ক। এছাড়া আঙ্কারার তৈরি KAN ফাইটার জেট প্রস্তুত হতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে জানা গেছে। প্রথম ধাপে তুরস্ক, কাতার ও ওমান থেকে 12টি ব্যবহৃত টাইফুন পাবে। পরে যুক্তরাজ্য সরবরাহ করবে নতুন জেটগুলো। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় স্বাক্ষর অনুষ্ঠান। এতে স্বাক্ষর হয় 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি। বলা হয়, যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। ইউরোপীয় নির্মাতা BAE সিস্টেমস, এয়ারবাস ও লিওনার্দো মিলে যৌথভাবে তৈরি করছে অত্যাধুনিক এই মাল্টিরোল টাইফুন জেট। এ সময় চুক্তিটিকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, দুই দেশ এখন মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদ করছে এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। প্রথমবারের মতো যুক্তরাজ্য তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো চালু করছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। তাই এ প্রকল্পকে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় পদক্ষেপ আখ্যা দেন স্টারমার। বিশ্লেষকদের মতে ইরান, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা আরও সজাগ করেছে এরদোয়ান প্রশাসনকে। তাই তুরস্কের ইউরোফাইটার কেনা এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতি। একই সঙ্গে ন্যাটোর পূর্ব ফ্রন্টে তুরস্কের ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। 27তম দিনে গড়িয়েছে মার্কিন সরকারের শাটডাউন। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের রাজনৈতিক রোষানলের শিকার হচ্ছেন লাখ লাখ মানুষ। একই সঙ্গে সেনা ও সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না।
নভেম্বর মাসেও খাদ্য সহায়তা এবং নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর। মার্কিন কংগ্রেসে রাজনৈতিক টানাপোড়েন চলছেই। ২৭তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন। নাগরিক, বিমানযাত্রী, ছোট ব্যবসা এবং বহু পরিবারের ওপর গভীর প্রভাব ফেলছে এই স্থবিরতা। এর মধ্যেই মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে নভেম্বর মাসেও খাদ্য বিতরণ সুবিধা স্থগিত থাকবে। 4,20,00,000 নিম্ন আয়ের মানুষ এতে প্রভাবিত হবেন। এছাড়া নভেম্বরের শুরুতে নারী ও শিশুদের সহায়তা প্রোগ্রামও বন্ধ হতে পারে বলে জানায় তারা। জরুরি চিকিৎসা সার্ভিস চালু থাকলেও চিকিৎসক ও হাসপাতাল পেমেন্টে বিলম্বের আশঙ্কা আছে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া বিভিন্ন স্থানে বিলম্বিত হচ্ছে ফ্লাইট। লস অ্যাঞ্জেলেসে 2 ঘন্টার গ্রাউন্ড স্টপ, আর নিউ ইয়র্ক, বোস্টন, ডেনভার, আটলান্টা ও অরল্যান্ডোর মতো হাবগুলোতেও বিলম্ব ও বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় বিমান সংস্থা FAA জানিয়েছে পর্যাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলার না থাকায় বিমান চলাচল ধীর হচ্ছে। অন্যদিকে জরুরি কর্মীরা বেতন না পেলেও চালিয়ে যাচ্ছেন কাজ। অর্থমন্ত্রী জানিয়েছেন নভেম্বরের 15 তারিখ বেতন হতে পারে না। তহবিল বিলম্বিত হয় নিম্ন আয়ের পরিবারগুলো শীতের সময় গ্যাস ও বিদ্যুৎ বিল না দিতে পারার ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দামও বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে 1 দশক আগে চালু করা হয়েছিল জাপানের বিজনেস ম্যানেজার ভিসা। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা অপব্যবহারের অভিযোগে সেই নিয়ম কঠোর করছে সরকার। অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা, যেখানে বাড়ছে মূলধন, যোগ্যতা আর অভিজ্ঞতার শর্ত। জাপান থেকে শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত। জাপানে বিদেশি উদ্যোক্তাদের জন্য চালু হওয়া বিজনেস ম্যানেজার ভিসা এখন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই ভিসার জন্য আবেদনকারীদের দেখাতে হবে অন্তত 3 কোটি ইয়েন মূলধন, যা আগের তুলনায় প্রায় 6 গুণ বেশি। আগে এই সীমা ছিল মাত্র 50 লাখ ইয়েন বা $33,000। এছাড়া আবেদনকারীর কোম্পানিতে অন্তত একজন পূর্ণকালীন জাপানি কর্মী রাখতে হবে। সেই সঙ্গে উদ্যোক্তার থাকতে হবে অন্তত 3 বছরের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা অথবা মাস্টার্স ডিগ্রি। আগে ছিল হচ্ছে আপনি সহজেই বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। বর্তমানে জাপানের বিনিয়োগের শর্তগুলো একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানে 500 মান থেকে এটা পরিবর্তন করে 3 কোটি প্রায় 3,000 মান করা হয়েছে, যা আমার মতো শিক্ষার্থীর জন্য এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে আগের সহজ শর্তের কারণে অনেক বিদেশি ভুয়া বা নামমাত্র কোম্পানি দেখিয়ে এই ভিসার সুযোগ নিচ্ছিলেন। ফলে প্রকৃত ব্যবসায়ীদের পাশাপাশি জাপানে বসবাসের উদ্দেশ্যে অনেকে এই সুবিধা ব্যবহার করছিলেন। বিশ্লেষকরা বলছেন চীনের সামাজিক নিয়ন্ত্রণ ও কঠোর বিধিনিষেধের কারণে অনেক উদ্যোক্তা জাপানের নতুন সুযোগ খুঁজছিলেন, কিন্তু নতুন নীতিতে বিনিয়োগ ও অভিজ্ঞতার বাধ্যবাধকতা বাড়ায় অনেকেই এই নতুন শর্ত পূরণে হিমশিম খাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে এ পদক্ষেপ জাপানের উদ্যোক্তা ভিসা ব্যবস্থা শৃঙ্খলা ও পেশাগত মান বাড়াবে। সরকার জানিয়েছে নীতির মূল লক্ষ্য বিদেশি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করা নয়, বরং প্রকৃত বিনিয়োগকারীদের জন্য আরও টেকসই ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। প্রয়োজনে নতুন নিয়ম পরবর্তীতে পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন তারা। টাকা বাড়ানোর বিষয় নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও কর্তৃপক্ষ দাবি করছে এই পদ্ধতি জাপানের ব্যবসায়িক পরিবেশকে দৃঢ়ভাবে স্থিতিশীল ও নিরাপদ করবে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। দুবাইয়ে শুরু হয়েছে সুগন্ধি ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী ওয়ার্ল্ড বিউটি মিডল ইস্ট 2025। এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় 3,000 প্রতিষ্ঠান। মেলায় যোগ দিয়েছেন কয়েক লাখ ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থী। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জ্যাবেল হলে চলছে 3 দিন ব্যাপী ওয়ার্ল্ড বিউটি মিডল ইস্ট এক্সিবিশন। এই মেলায় বিশ্বের প্রায় 3,000 কোম্পানি তাদের পণ্য ও নতুন উদ্ভাবন প্রদর্শন করছে। এবারের আসরে মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশি সুগন্ধি ও কসমেটিক্স প্রস্তুতকারী শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আপনি ইন্ডাস্ট্রিয়াল 12-তে আমাদের দোকানে আসতে পারেন। আমরা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণ দিতে পারি। সব গ্রাহকই আমাদের অর্ডারে সন্তুষ্ট। প্রথম দিয়ে অনেক ভালো সারা পাইছি,
ইনশাআল্লাহ সামনে আরো 2 দিন আরো ভালো হবে। প্রস্তুতকারকদের দিক থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো আরো বেশি ক্লায়েন্ট পাওয়া। এই পরিস্থিতিতে প্রদর্শনী সবচেয়ে ভালো সুযোগ। মেলায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের নতুন প্রোডাক্ট উন্মোচন করেছে। বিক্রয় প্রতিনিধিরা জানান প্রথম দিনেই গ্রাহকদের প্রচুর সাড়া মিলেছে। মরক্কো, ইজিপ্ট, কাতার, বাহরাইন, ওমান এইসব দেশগুলো থেকে আমার বিউটি ওয়ার্ল্ড এক্সিবিশনে অনেক কাস্টমার আসে এবং ওদের সাথে ভালো একটা বিজনেস হয়ে যায়। মেলায় আগত বিদেশি অতিথিরা বলছেন মধ্যপ্রাচ্যে পারফিউম সামগ্রীর জনপ্রিয়তা এবং দুবাইয়ের বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে খ্যাতি এই প্রদর্শনীর সফলতার মূল কারণ। বাংলাদেশি কয়েকটি র মেটেরিয়াল ও বোতলজাত কোম্পানি এবার প্রথমবারের মতো নিজেদের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরেছে। তবে বাংলাদেশের ভিজিট ভিসা বন্ধ থাকায় মেলায় বাংলাদেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল না। বিশ্বের নামকরা অসংখ্য সুগন্ধি কোম্পানি এই মেলায় এসেছেন তাদের গ্রাহকদের কাছে পণ্যের গুণগত মান এবং পরিচিতি তুলে ধরতে। এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। শিবলা আল সাদিক, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ার চাংওয়ন সিটিতে বাংলাদেশ সহ 13টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মাম ফেস্টিভ্যাল। 3 দিনব্যাপী এই উৎসবে লাল সবুজের পতাকা নিয়ে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিরা। অভিবাসীদের আরিরাং বহু সাংস্কৃতিক এই উৎসবে বিভিন্ন দেশের সংস্কৃতি ও সঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দক্ষিণ কোরিয়ার চাংওয়ন থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার সাংওন শহরে অনুষ্ঠিত হল মাইগ্রেশন আরিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল মাম্প। এটি বহুজাতিক সংস্কৃতির অন্যতম বড় উৎসব। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা নিজ নিজ দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন এই বিশেষ উৎসবে। এবার মাম্প 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের থিম নিয়ে এবারের উৎসবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ প্রায় 13টি দেশ অংশ নেয়। একসাথে বিভিন্ন দেশের অংশগ্রহণে উৎসবটি রঙিন এক মিলন মেলায় পরিণত হয়। এই বছর বিশেষভাবে নজর কাড়ে বাংলাদেশের অংশগ্রহণ। বাংলাদেশিরা লাল সবুজের পতাকা হাতে নিয়ে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো প্যারেড। আমরা কোরিয়াতে যারা বাঙালি প্রবাসী আছি সবাই আমরা অনেক এই দিনটার জন্য অপেক্ষা করি এবং আমরা অনেক এনজয় করি। এখানে এসে এই প্রোগ্রামটা এনজয় করতে পারে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে নিজের দেশের মাটিতেই আছি। বাংলাদেশ টিমের আয়োজক গিয়ংনাম বাংলাদেশ কমিউনিটির নেতারা জানান, বিশ্বের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। এখানে আমরা কোরিয়াতে এসে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। উৎসবটি 24 অক্টোবর থেকে শুরু হয়ে চলে 26 অক্টোবর পর্যন্ত। এ সময় সাংওনের সিয়ংসান আর্ট হল, ইয়ংজি কালচারাল পার্ক এবং সাংওনের জুংগাং ড্যারো যেন কোরিয়ার বুকে এক বিশ্ব সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই উৎসবের মাধ্যমে প্রবাসীরা যেমন বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন, ঠিক তেমনি কোরিয়ারাও বিশ্বের নানা সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন। দক্ষিণ কোরিয়ার সাংওন মাপ ফেস্টিভ্যাল থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। চীনের হুনান প্রদেশে লিউ ইয়াং শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ আতশবাজি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন এই উৎসবে। এমন জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। চীনের হুনান প্রদেশের লিউয়াং নদীর তীরে ঝলমলে আলোয় আলোকিত হয়েছে চীনের 17তম লিউয়াং আতশবাজি উৎসব। 2 দিন ব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ লিউয়াং আতশবাজি প্রতিযোগিতা, যেখানে যুক্তরাষ্ট্র, জাপান, হাঙ্গেরি, বেলজিয়াম, সুইডেন ও স্লোভেনিয়ার 6টি আন্তর্জাতিক দল অংশ নেয়। এমন চমকপ্রদ আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। চীনের লিউয়াং শহর আতশবাজির শহর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, যেখানে রয়েছে 431টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা চীনের মোট আতশবাজি রফতানির প্রায় 70% সরবরাহ করে। পাশাপাশি শহরটিতে প্রতিনিয়ত স্থানীয় কারিগরদের সঙ্গে সমন্বয় করে বিদেশি দলগুলো তৈরি করে নানা আতশবাজির প্রদর্শনী। এই উৎসবটি চমৎকার এবং এটি বিশ্বব্যাপী বিখ্যাত। আমরা এখানে চীনের কর্মীদের সঙ্গে কাজ করেছি, পাশাপাশি কোম্পানির ম্যানেজারদের সঙ্গেও কাজ করেছি।
রং, আলো আর সৃজনশীলতার এই উৎসব শুধু বিনোদনের নয় বরং সংস্কৃতি বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল প্রতীক হিসেবেও কাজ করছে। অংশগ্রহণকারীরা বলছেন, চীনের আতশবাজি ঐতিহ্য শুধু দৃশ্যত নয় বরং কূটনৈতিক সম্পর্ক ও সংস্কৃতিগত বন্ধনকেও জোরদার করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় তুর্কি সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি, যুদ্ধবিরতির লঙ্ঘন করে একের পর এক হামলা দখলদার বাহিনীর, শর্ত মেনে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। বিরল খনিজের বিনিময়ে জাপানে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র, $550 বিলিয়ন চুক্তি সই, সামরিক সহযোগিতা জোরদারের সমঝোতা, জাপানি পণ্যে 15% শুল্ক নির্ধারণ। এবং ঘন্টায় 282 কিলোমিটার বেগে জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 7 জনের প্রাণহানি, ভারতীয় উপকূলে আজই আঘাত হানবে ঘূর্ণিঝড় মন্থা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। এবার আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সময় সঙ্গেই থাকুন।